আসসালামু আলাইকুম। আজকে আমি পর্যায় সারণীর পূর্ণাঙ্গ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা পড়ব পর্যায় সারণীর উৎপত্তি এবং পর্যায় সারণীতে বিভিন্ন মৌলসমূহের অবস্থান এবং তাদের কিভাবে নামকরণ করা হয়, তাদের গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা নির্ণয় করা হয়, এগুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পর্যায় সারণীর উৎপত্তিটা প্রথমে শুরু হয় 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ তখনকার আবিষ্কৃত 63টি মৌলকে 12টি পর্যায় এবং 8টি গ্রুপে বিন্যস্ত করেন। তিনি ওই মৌলগুলোকে পারমাণবিক ভরের ক্রম অনুসারে সাজান, অর্থাৎ পারমাণবিক ভর যেটার কম হবে সেটা আগে দেন এবং যেটার বেশি হবে সেটাকে পরে অবস্থান দেন। এভাবে তিনি একটি পর্যায়সূত্র আবিষ্কার করেন এবং একটি পর্যায় সারণী আবিষ্কার করেন। পর্যায়সূত্রটি ছিল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ একটা মৌল এর ভৌত ধর্ম অর্থাৎ এর অভ্যন্তরীণ ধর্মসমূহ এবং রাসায়নিক ধর্ম একটা রাসায়নিক বিক্রিয়ায় এটি কিভাবে আচরণ করবে, এটা কিভাবে বিক্রিয়া করবে, এই ধর্মগুলো তার পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ পারমাণবিক ভর যত বৃদ্ধি পাবে তত এর পর্যায়বৃত্তিক ধর্মগুলো বা ভৌত রাসায়নিক ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হবে। এরপর আসে আধুনিক পর্যায়সূত্র। আধুনিক পর্যায়সূত্র বা আধুনিক পর্যায় সারণীতে আমরা দেখতে পাই 118টি মৌল নিয়ে গঠিত। এই 118টি মৌল 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যা অনুসারে মৌলগুলোকে 7টি পর্যায় এবং 8টি গ্রুপে বিন্যস্ত করেন এবং তিনি নামকরণ করেন এটাকে আধুনিক পর্যায় সারণী। এখন বর্তমানে যে মৌলগুলো আবিষ্কৃত হয়েছে এগুলোর সমন্বয়ে গঠিত হয় আধুনিক পর্যায় সারণী। বোর পর্যায় সারণী। বিজ্ঞানী বোর 118টি মৌল নিয়ে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীটি তৈরি করেন। এখনকার পর্যায় সারণীটি মূল ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ বিজ্ঞানী বোর এটিকে ইলেকট্রন বিন্যাসকে মেন প্রায়োরিটি দিয়ে মৌলগুলোকে সাজান এবং একটি আধুনিক পর্যায় সারণী ডিজাইন করেন। এই আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ এবং 7টি পর্যায় আছে। আধুনিক পর্যায় সূত্রটি হলো আধুনিক মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ একটা মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পাবে তার ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হতে থাকবে। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় এবং আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। এটা এমসিকিউতে চলে আসতে পারে। ইউপেক একটা সংস্থার নাম। এই সংস্থায় এর রসায়নের বিভিন্ন উপাদানসমূহকে স্বীকৃতি দেন। এখানে বর্তমানে 118টি মৌলকে স্বীকৃতি দেন, অর্থাৎ এখন বলা যায় এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। পর্যায় সারণীতে বিভিন্ন সুবিধার্থে এগুলোকে 4টি ব্লকে ভাগ করা হয়। এই 4টি ব্লক হলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এস ব্লক মৌল। যে সকল মৌলসমূহের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাকে বলা হয় এস ব্লক মৌল। অর্থাৎ আমরা যদি একটা মৌলকে ইলেকট্রন বিন্যাস করি, যেহেতু বিজ্ঞানী বোর মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীতে অবস্থান করেন, তাই এগুলোর পর্যায় সারণীর ব্লকগুলো হবে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। আমরা যদি একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি তখন এর সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তখন আমরা এটাকে বলবো এস ব্লক মৌল। পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 এর মৌলসমূহ হলো ক্ষার ধাতু এবং গ্রুপ 2 এর মৌলসমূহ মৃৎক্ষার ধাতু, যেমন হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো হলো এস ব্লক মৌলসমূহ। এস ব্লক মৌলের সংখ্যা 14টি। সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস NS1 বা NS2 হয়ে থাকে, কিন্তু এগুলো এস অরবিটালে প্রবেশ করবে, হয় একটা না হয় দুটা। এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2। একটা থাকলে এটা গ্রুপ 1 আর দুইটা থাকলে গ্রুপ 2। আর সর্বশেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে প্রবেশ করে তখন তাকে পি ব্লক মৌল বলা হয়। এখনকার পর্যায় সারণীতে পি ব্লক মৌলের সংখ্যা 34টি। এগুলো পর্যায় সারণীর শেষের দিকে অবস্থান করে, গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত এগুলো 34টি এগুলো পি ব্লক মৌল। সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস হবে NS2 NP1। এস অরবিটাল পূর্ণ হবে এবং পি অরবিটালে 1 থেকে 6টি পর্যন্ত অবস্থান করবে। পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 1 থেকে 6 পর্যন্ত।
এটি প্রথমে s অরবিটাল পূর্ণ করবে, এরপরে p অরবিটালে 1টি 2টি 3টি এরকম করে টোটাল 6টি পর্যন্ত ধারণ করতে পারবে। তাহলে এভাবেই পর্যায় সারণীতে s ব্লক এবং p ব্লক মৌল নির্ধারণ করা হয়। এরপর আসে d ব্লক মৌল। d ব্লক মৌল যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করবে তাকে d ব্লক মৌল বলা হয়। d ব্লক মৌলের মধ্যে আবার আরেকটা স্পেশাল কেস আছে, এটাকে বলা হয় অবস্থান্তর মৌল। যে সকল মৌলসমূহ বর্ণালী প্রদর্শন করে তাদেরকে বলা হয় এই অবস্থান্তর মৌলসমূহ। d ব্লক মৌল এর সংখ্যা হলো 41টি। পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 3 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত এগুলোকে বলা হয় d ব্লক মৌল। f ব্লক মৌল সর্বশেষ ইলেকট্রনটি f অরবিটালে প্রবেশ করে। মৌলের সংখ্যা 27টি। পর্যায় সারণীর ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌলসমূহ f ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত আবিষ্কৃত আধুনিক পর্যায় সারণীর মৌলের সংখ্যা 118টি। ইউপেক কর্তৃক স্বীকৃত 118টি মৌলের মধ্যে ধাতু আছে 94টি, অধাতু 18টি, অপধাতু 6টি। যে সকল মৌলসমূহ এগুলো চকচক করে দেখতে এবং কোনো একটা ধাতু কোনো একটা কিছু দিয়ে আঘাত করলে টন টন আওয়াজ করে, এগুলোকে বলা হয় ধাতু। যেমন আয়রন বা লোহা, জিঙ্ক, কপার, তারপর গোল্ড, এগুলো সবগুলো ধাতু। অপধাতু যেগুলো ধাতু নয় এবং অধাতুও নয় এগুলোকে বা অধাতু, এগুলোকে বলা হয় অধাতু। অধাতু 118টির মধ্যে 18টি হলো অধাতু। আর অপধাতু হলো ধাতুও নয় অধাতুও নয়, এই দুটির মাঝখানে অবস্থান করে, এগুলোকে বলা হয় অপধাতু। অপধাতু আছে 6টি। আর অধাতুর মধ্যে 11টি গ্যাসীয় অবস্থায় থাকে 11টি, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এরকম 11টি থাকে গ্যাস। আর কঠিন বস্তু থাকে যেমন কার্বন, এগুলো অধাতুর মধ্যে কঠিন। আর তরল আছে 1টি, তরল মৌল অধাতুর মধ্যে 1টি, এটা হলো ব্রোমিন। মৌলের অবস্থান নির্ণয়। পর্যায় সারণীতে একটা মৌল কীভাবে অবস্থান করে, এটা কোন গ্রুপ এবং কোন পর্যায়ে অবস্থান করে, এটা আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় জানতে চাওয়া হয়। তাই আমাদের এটা জানতে হবে কীভাবে পর্যায় সংখ্যা এবং কীভাবে গ্রুপ সংখ্যা নির্ণয় করা যায়, শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস করে। আমাদের যদি একটা মৌলকে বলা হয় এই মৌলটার ইলেকট্রন বিন্যাস করে বা এই মৌলটার অবস্থান নির্ণয় করো, পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করো, তখন আমাদের ওই মৌলটার প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা দেখি সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n এর মান যত হবে ওইটাই হবে ওই মৌলের পর্যায় সংখ্যা। এগুলো 118টা মৌল সবগুলোর ক্ষেত্রে সত্য। সর্বশেষ কোয়ান্টাম সংখ্যাই হবে এর পর্যায় সংখ্যা। এবার আমাদের লাগবে গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা হবে যদি এটা s ব্লক মৌল হয়, আমরা জানবো কীভাবে s ব্লক মৌল। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি সর্বশেষ ইলেকট্রন যেটা থাকবে ওইটা যদি একটা দিয়ে সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে যায়, তখন এটাকে আমরা বলবো s ব্লক মৌল। s ব্লক মৌলের সময় ওই s অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে, s অরবিটালে সর্বোচ্চ 1 থেকে 2টা ইলেকট্রন থাকতে পারে, যতটা থাকবে ওইটাই হবে এর গ্রুপ সংখ্যা। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, এখানে s অরবিটালে একটি মাত্র ইলেকট্রন আছে, তাই এটাকে গ্রুপ নাম্বার 1-এ স্থান দেওয়া হয়েছে। বা লিথিয়ামের ক্ষেত্রে এটাকে সর্বশেষ অরবিটালে একটি মাত্র ইলেকট্রন থাকে, যেমন 1s1 2s1, যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি 2s1-এ প্রবেশ করেছে তাই এটা s ব্লক মৌল, এবং এখানে যেহেতু একটাই ইলেকট্রন প্রবেশ করেছে তাই এটা হবে গ্রুপ নাম্বার 1। এভাবে s অরবিটালের গ্রুপ নির্ণয় করা যায়। ফি ব্লক মৌলসমূহের সময় সর্বশেষ অরবিটালে সর্বশেষ কোয়ান্টাম সংখ্যায় s এবং ফি অরবিটালে যতগুলো মোট ইলেকট্রন থাকবে, শুধুমাত্র সর্বশেষ অরবিটালে সর্ববহিস্থ অরবিটালে s এবং ফি এর মোট ইলেকট্রন সংখ্যা যোগ 10, এটা করলে আমরা এর ফি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা পেয়ে যাই। যেমন আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি তাহলে অক্সিজেনের সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা হয় 2s2 2p4। এখানে s এর মধ্যে থাকে 2টি এবং ফির মধ্যে থাকে 4টি, টোটাল 6টি। এর সাথে যদি 10 যোগ করি 16, অর্থাৎ অক্সিজেনের গ্রুপ সংখ্যা হবে 16। আর পর্যায় সংখ্যা যেহেতু আমরা এর আগে বলেছি, পর্যায় সংখ্যা হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4, এখানে 1 এটা হবে সর্বনিম্ন, তো এর বেশি সর্বোচ্চ কত হবে 2,
2s2 2p6, তাহলে 2 হবে এখানে কোয়ান্টাম সংখ্যা, এই 2 হবে এখানকার পর্যায় সংখ্যা। অর্থাৎ অক্সিজেনের যদি পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে বলে তখন আমরা বলবো এটার পর্যায় সংখ্যা হবে 2, কারণ এটার সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, n এর মান 2, তাই পর্যায় সংখ্যা হবে 2। এবং গ্রুপ সংখ্যার ক্ষেত্রে এটা যেহেতু ফি ব্লক মৌল, তাই এটার গ্রুপ সংখ্যা হবে s অরবিটাল এবং পি অরবিটালের মোট ইলেকট্রন যোগ 10, অর্থাৎ 2s2 2p4। এখানে টোটাল 6টা ইলেকট্রন এবং টোটাল যদি 10 যোগ করি টোটাল হয় 16, অর্থাৎ গ্রুপ সংখ্যা হবে 16। ডি ব্লক মৌলের ক্ষেত্রে n-1d প্লাস ns, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরে n এর মান যত হবে এর আগের অরবিটালে যে ডি ব্লক মৌল যে ডি অরবিটাল থাকবে এটার মোট ইলেকট্রন সংখ্যা এবং সর্ববহিস্থ স্তরের s অরবিটালের ইলেকট্রন সংখ্যা দুটো যোগ করলে ডি ব্লক মৌলের অবস্থান পেয়ে যায়। মৌলসমূহের গ্রুপ ভিত্তিক ধারণা। গ্রুপ পর্যায় সারণীতে অবস্থিত 118টি গ্রুপকে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন গ্রুপ নাম্বার 1কে বলা হয় ক্ষার ধাতু, কারণ এগুলো পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী ক্ষার উৎপন্ন করে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হলো ক্ষার ধাতু। এবং মৃৎক্ষার ধাতু যেগুলো মৃত্তিকায়, যেগুলো লবণ মৃত্তিকায় পাওয়া যায়, মাটিতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। আর মুদ্রা ধাতু, যে সকল ধাতুসমূহ পূর্বে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, কয়েন হিসেবে ব্যবহার করা হয়, যেমন কপার, সিলভার, গোল্ড, এগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। প্রাচীনকালে এগুলোকে মুদ্রা বা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। সেলকুজেন অর্থ আকরিক উৎপন্নকারী। যে সকল ধাতুসমূহ বা অধাতুসমূহ, যে সকল মৌলসমূহ আকরিক উৎপন্ন করে বা খনিতে পাওয়া যায় তাকে বলা হয় সেলকুজেন। গ্রুপ 16তে যেগুলো অবস্থিত, যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এগুলো বিভিন্ন খনিতে পাওয়া যায়, তাই এগুলোকে সেলকুজেন বলা হয়। হ্যালোজেন অর্থ সামুদ্রিক লবণ উৎপন্নকারী। গ্রুপ 17 অবস্থিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন, টেনাসাইন, এগুলো হ্যালোজেন মৌল, কারণ এগুলো সামুদ্রিক লবণ উৎপন্ন করতে সাহায্য করে। নিষ্ক্রিয় গ্যাস, যে সকল মৌলসমূহ কোনো যৌগে বা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এগুলো গ্রুপ 18 নম্বরে থাকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এগুলো গ্রুপ 18তে অবস্থান করে, এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। বিরল মৃত্তিকা, ল্যান্থানাইট সিরিজের এবং স্ক্যান্ডিয়াম, এগুলোকে বিরল মৃত্তিকা বলা হয়। এছাড়াও আরেকটা আছে দুষ্ট মৌল বলা হয়, কারণ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়, কারণ এটি কখনো ধাতু কখনো অধাতু। যখন ধাতুর সাথে বিক্রিয়া করে তখন এটি অধাতুর মতো আচরণ করে, যখন অধাতুর সাথে বিক্রিয়া করে তখন এটি ধাতুর মতো আচরণ করে। আমরা জানি কোনো একটা যৌগ গঠনের সময় অর্ধেক ধাতু থাকে, অর্ধেক অধাতু থাকে, যেমন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা হাইড্রোজেন গ্যাস। HCl এর ক্ষেত্রে Cl, ক্লোরিন, এটা যেহেতু হ্যালোজেনগুলো শেষের দিকে অবস্থান করে, গ্রুপ 13 এর পর থেকে শেষের দিকে যেগুলো অবস্থান করবে ওগুলোকে আমরা অধাতু বলি। ক্লোরিন এটা শেষের দিকে অবস্থান করে গ্রুপ নাম্বার 17-এ, তাই এটা হবে অধাতু। এটার সাথে যখন হাইড্রোজেন যুক্ত হয়ে HCl গঠন করবে তখন হাইড্রোজেন ধাতুর মতো আচরণ করবে, ক্লোরিন যেহেতু অধাতু। মৌলের ইলেকট্রন বিন্যাসে আমরা পড়েছি এস ব্লক মৌলসমূহের ক্ষেত্রে সর্বশেষ অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে ওইটার গ্রুপ নাম্বার হবে তত। আমরা দেখি তাহলে আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে দেখি, লিথিয়ামে ইলেকট্রন থাকে টোটাল 3টি। এখানে প্রথমটি 1s2 2s1। এখানে সর্বশেষ ইলেকট্রনটি, এই যে এটা সর্বশেষ ইলেকট্রনটি 2s1-এ প্রবেশ করছে, তাই এটি হবে s ব্লক মৌল। s ব্লক মৌলের ক্ষেত্রে s অরবিটালে যতটা ইলেকট্রন থাকবে এর গ্রুপ সংখ্যা হবে তত। s অরবিটালে ইলেকট্রন সংখ্যা যেহেতু একটি, তাই এর গ্রুপ সংখ্যা হবে 1, এবং এটা হবে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, তাই এর পর্যায় হবে 2। এটা
এর পর্যায় হবে 2। আবার আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি, অক্সিজেন একটা ফি ব্লক মৌল। অক্সিজেনে ইলেকট্রন আছে 8টি, 1s2 2s2 2p4। তাহলে 8টির মধ্যে সর্বশেষ ইলেকট্রনটি যেহেতু ফি অরবিটালে প্রবেশ করে, তাই এটা হবে ফি ব্লক মৌল। ফি ব্লক মৌলের ক্ষেত্রে সর্বশেষ এস অরবিটাল এবং ফি অরবিটালের মোট ইলেকট্রন, এখানে এস এবং ফি অরবিটালের মোট ইলেকট্রন আছে এখানে 2টি এবং ফি অরবিটালে 4টি, টোটাল 6টি। এর সাথে যখন আমরা 10 যোগ করে দিব, এটা হবে এর গ্রুপ সংখ্যা, অর্থাৎ 16। অক্সিজেনের গ্রুপ সংখ্যা হবে 16 এবং সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 2। এটাও নিতে পারি বা এটাও নিতে পারি, এটা 2। তাহলে এর পর্যায় হবে 2। এটা এর পর্যায় হবে 2। এভাবে আমরা কোনো একটা যৌগের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে অবস্থান নির্ণয় করতে পারি। ক্ষার ধাতু, গ্রুপ 1-এর ধাতুসমূহকে ক্ষার ধাতু বলা হয়, কারণ এগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্রভাবে শক্তিশালী ক্ষার উৎপন্ন করে এবং সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মৃৎক্ষার ধাতু, গ্রুপ নাম্বার 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। গ্রুপ নাম্বার 2 এর মৌলসমূহকে মৃৎক্ষার ধাতু বলা হয়, কারণ এগুলো মাটিতে লবণ অবস্থায় পাওয়া যায়, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এগুলো হাড়, দাঁত ও মাটির অন্যতম উপাদান, তাই এগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এবার আমরা বিভিন্ন মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জানব। এখানকার প্রথমে আসে ইলেকট্রন আসক্তি। কোনো একটা গ্যাসীয় অবস্থায় এক মোল নিরপেক্ষ পরমাণু যখন এক মোল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন এটি ঋণাত্মক আয়নে পরিণত হবে এবং তখন যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলা হয়। কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে তখন কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। আর কোনো একটা মৌল যখন ইলেকট্রন ত্যাগ করে তখন এটি কিছু পরিমাণ শক্তি শোষণ করে, তখন এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। কোনো গ্যাসীয় অবস্থায় এক মোল নিরপেক্ষ পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে একক ধনাত্মক আয়ন বানাতে যে শক্তি লাগে, অর্থাৎ একটা ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি দিতে হবে, শক্তি প্রয়োগ করতে হবে, তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। থোড়ি ঋণাত্মকতা, কোনো একটা যৌগ গঠনের সময় কোনো একটা মৌল তার নিজের দিকে ইলেকট্রনগুলো আকর্ষণ করার যে প্রবণতা বা টেনে নেওয়ার যে প্রবণতা, তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যদি একটা যৌগ গঠিত হয়, এর মধ্যে যে মৌলটি তার দিকে বেশি পরিমাণ বল দিয়ে ইলেকট্রনগুলো আকৃষ্ট করবে বা টেনে নিবে, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আয়নে পরিণত হয় আর ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আয়নে পরিণত হয়। গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌল যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন যে শক্তি নির্গত হবে তাকে বলা হবে ইলেকট্রন আসক্তি। আর কোনো একটা গ্যাসীয় মৌল যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে বা একটা ইলেকট্রন বের করে নেওয়া হবে, তখন যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, যে পরিমাণ শক্তি প্রয়োগ করে ওই ইলেকট্রনটাকে টেনে বের করে আনা হয়, তখন তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, এটা গ এবং ঘ নাম্বারে সবচেয়ে বেশি পরিমাণে আসে। এটা ব্যাখ্যা করতে বলে, বিশ্লেষণ করতে বলে। পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার। পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকারের ক্ষেত্রে কোনো একটা মৌল যখন পর্যায় সারণীতে অবস্থান করে তখন এটার পর্যায় সংখ্যা যত বৃদ্ধি পাবে, এর প্রত্যেকটা বাইরের দিকে একটা করে এর প্রধান শক্তির স্তর যুক্ত হবে। এটা যদি 1 নম্বর পর্যায়ে অবস্থান করে, এর বাইরের দিকে প্রধান শক্তির স্তর থাকবে 1টি। আর যদি 2 হয় পর্যায় সংখ্যা, তাহলে বাইরের দিকে প্রধান শক্তির স্তর থাকবে 2টি। এভাবে সর্বোচ্চ 7টি পর্যন্ত হতে পারে, যেহেতু সর্বোচ্চ পর্যায় সংখ্যা 7। পর্যায় সংখ্যা যদি না বাড়ে তাহলে এর বাইরের দিকে প্রধান শক্তির স্তর বাড়বে না। ফলে একই পর্যায়ে প্রথম দিকের গ্রুপ যখন 1, 2 এরকম থাকবে, তখন এতে ইলেকট্রন সংখ্যা যতটি থাকবে, যেমন গ্রুপ 1 হবে যখন সর্ববহিস্থ শক্তি স্তরে একটিমাত্র ইলেকট্রন থাকবে। আমরা ধরে নিই পর্যায় সংখ্যা যখন 2 হবে,
এর বাইরের দিকে সর্বশেষ স্তরে প্রধান শক্তি স্তর থাকবে 2টি। ওইখানে সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন থাকবে একটি, কারণ এটি গ্রুপ নাম্বার 1 অবস্থিত। যখন এটি গ্রুপ নাম্বার 17 অবস্থান করবে তখন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 7টি। তাহলে নিউক্লিয়াস, আমরা জানি নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, এটি পজিটিভ চার্জধর্মী হয় এবং ইলেকট্রনসমূহ নেগেটিভ চার্জধর্মী হয়। তাই এর বাইরের দিকের ইলেকট্রনগুলো ভিতরের নিউক্লিয়াসকে প্রচণ্ড টানে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলটা যত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে তত আকর্ষণ বল বৃদ্ধি পাবে। যখন বাইরের দিকে একটা ইলেকট্রন থাকবে অর্থাৎ গ্রুপ নাম্বার 1, তখন যে আকর্ষণ বলটা হবে, বাইরের দিকে 2টি ইলেকট্রন থাকলে আকর্ষণ বল আরেকটু বৃদ্ধি পাবে। এরকম করে যখন বৃদ্ধি পাবে 17 নম্বর গ্রুপে গেলে 7টি ইলেকট্রন থাকলে আরও বেশি বৃদ্ধি পাবে। এভাবে পরমাণুর আকার ছোট হয়ে যায়। তাই ইলেকট্রন সংখ্যা যত বৃদ্ধি পাবে একই পর্যায়ে তত এর পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ছোট হতে থাকে। এই জন্য বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার হ্রাস পায় এবং উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পায়, কারণ উপর থেকে যত নিচের দিকে যাব পর্যায় সংখ্যা বৃদ্ধি পাবে। পর্যায় সংখ্যা উপরে 1 থাকলে নিচে 2, এরপর 3, এরপর 4, এভাবে 7 পর্যন্ত হয়। যত পর্যায় সংখ্যা বৃদ্ধি পাবে তত শক্তি স্তর বৃদ্ধি পাবে, বাইরের দিকে একটা করে শক্তি স্তর যুক্ত হবে। ফলে এর ইলেকট্রনের নিউক্লিয়াসের আকার দূরত্ব বৃদ্ধি পায়, ফলে আকর্ষণ বল কমে যায় এবং আকার বৃদ্ধি পায়। ধাতব ধর্ম, পর্যায় সারণীর শুরুর দিকে ধাতুগুলোর অবস্থান। শুরুর গ্রুপ নাম্বার 1, 2, 3 এরকম শুরুর দিকে ধাতুগুলোর অবস্থান। গ্রুপ নাম্বার 13-এর পর থেকে অধাতুগুলো শুরু হয়। তাই গ্রুপ নাম্বার যখন আমরা পর্যায় সারণীতে বাম দিকে থাকব তখন এখানে ধাতুগুলো বেশি হবে, আর যখন আমরা বাম দিকে থাকব পর্যায় সারণীর অধাতু বৃদ্ধি পাবে। তাই পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে ধাতু হ্রাস পায় এবং অধাতু বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হলো কোনো একটা মৌল যখন একটা মৌল থেকে ইলেকট্রন নিয়ে ফেলা হবে বা ইলেকট্রন ত্যাগ করবে তখন এতে কিছু পরিমাণ শক্তি দিতে হয়, এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আমরা বাম থেকে ডান দিকে যত যাব আয়নীকরণ শক্তি তত বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি তত হ্রাস পাবে। ইলেকট্রন আসক্তি, কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ করার সময় যে শক্তি নির্গত হবে তাকে বলা হবে ইলেকট্রন আসক্তি। বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তড়িৎ ঋণাত্মকতা, বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে এভাবেই আজকের এই অধ্যায়টা শেষ করা হলো। এখানে আশা করি সব ধরনের বেসিক চলে আসছে। এরপরও যে বেসিকগুলো বাকি আছে, যেমন পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোর অবস্থান নির্ণয়, এটা আমি সরাসরি খাতায় করে আমাদের চ্যানেলে আপলোড করে দেব।